দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধ ধরেই ইসির রোডম্যাপ ঘোষণা, রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা সেপ্টেম্বরে। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, পিআরআই এর অনুষ্ঠানে বক্তাদের মত। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা, ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান। আবু সাইদের বুক ছাড়াও মাথার পেছনে গুলির চিহ্ন ছিল, ট্রাইব্যুনালকে জানালেন সাইদের বাবা। এবারে পুরো আয়োজন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করা হলেও ভোটের তারিখ জানানো হয়নি। সেপ্টেম্বর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন ইসি সচিব। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় তিনি জানান, রোডম্যাপের সীমানা নির্ধারণ, ভোটার তালিকার চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, সংলাপ ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রাধান্য পেয়েছে। ইসি সচিব বলেন, সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এছাড়া ধাপে ধাপে সীমানা নির্ধারণের গেজেট, জিআইএস ম্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে। 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএস ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণের 60 দিন আগে তফসিল দেওয়া হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। রোডম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না, পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হলে ভোট আয়োজনে বড় কোনো জটিলতা থাকবে না বলেও জানান ইসি সচিব। ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, কারণ সরকারের অনিশ্চয়তায় বিনিয়োগ আসে না। বৃহস্পতিবার পিআরআই এর প্রকাশন অনুষ্ঠানে এসব কথাই জানানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জানিয়েছেন, মূল্যস্ফীতি 4% নামিয়ে আনার চেষ্টা চলছে। উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সুযোগ ও রাজস্ব আদায় কমে যাওয়া, দক্ষ মানব সম্পদের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার মান্থলি মাইক্রো ইকোনমিক ইনসাইটস প্রকাশ অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। এ সময় তিনি বলেন, সুশাসনের অভাব সার্বিক অর্থনীতিকে দুর্বল করেছে। You save the banks, you merge the banks. উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান না হওয়া, কম রাজস্ব আদায়, দক্ষ মানব সম্পদের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তা সবচেয়ে বড় সংকট। Criteria that they were supposed to. অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে বেকার হচ্ছে মানুষ, বাড়ছে সামাজিক অস্থিরতা। এ কারণে একটি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা ব্যবসায়ীদের। এখন কিন্তু আসলে আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়ার কোনো পথ নেই, যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি 4% নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধি এবং রিজার্ভের মজবুত অবস্থান এক্ষেত্রে কিছুটা আশা জাগাচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে। এর ফলে দারিদ্র্য বেড়ে যাচ্ছে। সহজেই মূল্যস্ফীতি কমবে না। আমরা মূল্যস্ফীতি 3 থেকে 4% নামিয়ে আনতে নানাভাবে চেষ্টা চালাচ্ছি।
So hopefully I answered your question. তিনি বলেন ব্যাংক মার্জারে 20 থেকে 30 হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এজন্য বন্ড মার্কেট আর বিদেশি বিনিয়োগ খোঁজা হচ্ছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কমপ্লিট শাটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলন। 14 সদস্যের ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। সারাদিন কমপ্লিট শাটডাউনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় 3 দফা দাবি আদায়ে মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন এখানে যদি ব্যারিকেড দিয়ে দেয় তো আমরা কার সাথে কথা বলবো? আমাদের তো নেগোসিয়েশন করে যেতে হবে। স্কেলকে ওরা বলে হেক্সা চুরি, আমরা হেক্সা চুরি নিয়ে নাকি ওদের আক্রমণ করেছি। এই ধরনের নাটক এই বাংলাদেশে চলবে না। আমরা এই ঘটনার আইনানুগ শাস্তি চাই এবং আমরা ডিসি মাসুদের পদত্যাগ চাই। এর আগে সরকার গঠিত 8 সদস্যের নিরীক্ষা কমিটি 14 সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করে এবং দাবি পূরণের যৌক্তিক সমাধানের আশ্বাস দেওয়া হয়। যারা বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা। ঘোষণা দেন পরবর্তী কর্মসূচি। কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবো পাচ্ছি। আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সারা দেশে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী বিক্ষোভ করে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাইদের বাবা মকবুল হোসেন। বৃহস্পতিবার দেয়া সাক্ষ্যে তিনি জানিয়েছেন সাইদের বুক ছাড়াও মাথার পেছনে গুলির চিহ্ন ছিল, যা থেকে গোসল করানোর সময় রক্ত ঝরছিল। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের সামনে পাহাড় হয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু পিছপা হননি। আবু সাইদ শহীদ হওয়ার পর ভিন্ন মাত্রা পায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে তা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই হত্যাকাণ্ডের বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আদালতে বৃহস্পতিবার শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতকে জানান তার ছেলের বুক জুড়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল। তিনি ছেলে হত্যার বিচার চান। পরে প্রসিকিউশন সাংবাদিকদের ব্রিফ করেন। কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে মামলার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 আসামি পলাতক রয়েছেন। তাদের পক্ষে 4 আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। উইদাউট ডিলে, আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যে মামলা নিষ্পত্তি হবে। আবু সাইদের বাবার বর্ণনা অনুযায়ী মাথার পেছন দিকে রক্ত ছিল, আঘাত ছিল, পুলিশ ছিল সামনের দিকে। এই আপনাদের যে তদন্ত সেখানে কি এসছে? মাথার পেছন দিক থেকে ওটা ছিল সামনের দিকে, কারা? এই বিষয়টা হচ্ছে যে আপনারাও হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যের গোলা দেখেছেন। 2টো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী সপ্তাহে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদের সভায় গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও আলোচনার পর এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের 40তম সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, খসড়া অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গ্রহণ করা হয়েছে।
এবার গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ভয়াবহ রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ। 2 দিনে না খেয়ে প্রাণ গেছে শিশু সহ অন্তত 14 জনের। এছাড়াও গত 24 ঘন্টাতে হামলা চালিয়ে 36 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার সেনারা, যার মধ্যে 19 জন ছিল ত্রাণ প্রত্যাশী। চলতি মাসের শুরুর দিকে গাজা শহর পুরোপুরি দখলের উদ্দেশ্যে বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি ব্যাপক স্থল অভিযান চালায় নেতানিয়াহুর সেনারা। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে গেল 28 দিনে ইসরায়েলি হামলায় গাজা শহরের অন্তত 1500 ঘরবাড়ি ধ্বংস হয়েছে। শহরটির দক্ষিণাংশে এখন আর কোনো ভবন অক্ষত নেই। এ অবস্থায় গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিশ্বজুড়ে নিন্দা সমালোচনার পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে তীব্র হচ্ছে দুর্ভিক্ষ। না খেয়ে বুধবার 10 জন এবং বৃহস্পতিবার 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 317 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 121টি শিশু। এছাড়া বৃহস্পতিবার খাবার নিতে আসা 19 ক্ষুধার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা। এদিকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনার ফল বিধ্বংসী হবে বলে সতর্ক করেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখন জমজমাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে 12 অক্টোবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। আর জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন নমুনা সংগ্রহ করা হয় 87 জনের। প্রার্থীরা 1 সেপ্টেম্বর পর্যন্ত নমুনা দিতে পারবেন। টেস্টের খরচ বহন করবে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন তানজিলা হাসান বৈশাখী। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে 14 সেপ্টেম্বর। চলবে 16 সেপ্টেম্বর বিকাল 3:30 পর্যন্ত। কেবলমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে চাকসু। প্রত্যেকটা ছাত্র সংগঠনের কাছে আমাদের আহ্বান থাকবে যেন কেউ সংঘর্ষে না যায়। এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত শঙ্কা না থাকলেও নিরাপত্তার প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা বলছেন ক্যাম্পাসে সেনাবাহিনীর প্রয়োজন নেই। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, কেউ এককভাবে, কেউ যাচ্ছেন দল বেঁধে। প্রচারণা শেষে একাধিক প্রার্থী অভিযোগ করেন কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। তবে শঙ্কার জায়গায় একটি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আসলে শিক্ষার্থী আশঙ্কা করছে এই একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হয় কিনা। মানে ছাত্র দলের জন্য একদিন আপনাদেরকে বাড়ায় দেন, আবার ছাত্র শিবির তারা ফেস্টুন করে, তাদের সাথে আরও অনেকেই করেছে, তাদের ফেস্টুন তোলার জন্য আপনাদের 24 ঘন্টা সময় লাগে। ব্যর্থ হয়ে ঘটিয়েছেন, আপনি তো আমাকে সেটা পুষায় দিতে পারবেন না, তাহলে আপনি কিভাবে সেটা বলবেন যে আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড আছে। আধুনিক ক্যাম্পাস ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 10 দফা ইস্তেহার প্রকাশ করেছে ছাত্রদল সমর্থিত জোট। তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে রিটার্নিং কর্মকর্তারা বলেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর সহযোগিতা চাইবে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ পাচ্ছি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ আয়োজিত আলোচনা সভাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পর তা পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনা সভা চলার সময় জুলাই যুদ্ধা পরিচয়ে কয়েকজন লোক হট্টগোল ও ব্যানার ছিঁড়ে ফেলে। এই সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেলে বেলা 12টার দিকে তাদেরকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে নিয়ে যায় পুলিশ। পরে আলোচনা সভায় অংশ নেওয়া কয়েকজনকে মারধরের শিকার করা হয়। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডে টাইফুন কাজিকির প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 7 জন। থাই দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বের 12টি প্রদেশে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে 6000-এর বেশি মানুষ এবং প্রায় 2000 ঘরবাড়ি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় সারা সপ্তাহ ধরেই থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর। নিখোঁজদের মধ্যে 5 জন ভূমিধসে এবং 2 জন বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন চাপের মুখে এক হতে যাচ্ছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে থাকবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন। ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন বিশ্ব নেতারা। সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টির বেশি দেশের নেতারা অংশ নেবার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু রয়েছে 4 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় আহত হয়েছে 1/2 মানুষ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া একসঙ্গে 598টি ড্রোন এবং 31টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভে হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। রাশিয়ার এই হামলা শান্তি আলোচনা নস্যাৎ করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার কথা জানিয়েছে ইউক্রেন। এবারে খেলার খবর জানাচ্ছি। 2026 AFC এশিয়ান কাপ বাছাই খেলতে শনিবার রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। নারী ফুটবলারদের মতো দেশবাসীকে সুখবর দিতে চায় অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক ও কোচ। প্রথমে ঋতুপর্ণা চাকমারা, পরে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের খেলোয়াড়রাও। এবার চোখ ছেলেদের দিকে। আগের 6 বার AFC এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিলেও প্রত্যেকবারই শেষ হয় হতাশার গল্প নিয়ে। এবার দিন বদলে নতুন গল্প রচনা করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এরা ভালো করতেছে, এটা আমাদের ইন্সপায়ার করে। তো আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য। আমাদের একটা পজিটিভ সাইড যে আমরা ন্যাশনাল টিমের অলমোস্ট, যেটা বললেন, 7টা রানিং প্লেয়ার, অলমোস্ট 12-13 জন ন্যাশনাল টিমের প্লেয়ার। বাহরাইনে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি স্বাগতিকদের সাথে 2টি ক্লোজ ডোর অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা। জাতীয় দলের 7 খেলোয়াড়ের সঙ্গে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। আর ইতালি থেকে সরাসরি ভিয়েতনাম যাবেন ফাহমিদুল ইসলাম। আত্মবিশ্বাস কখন পাই বা কিভাবে পাই, সেটা হচ্ছে টু অ্যানালাইজ দ্য অপোনেন্ট এবং অ্যানালাইজ আওয়ার গেম। আমরা
শুধু নিজের থেকে বলছি না যে হ্যাঁ এবার আত্মবিশ্বাস অনেক, আমরা পারবো, টিম ভালো। আপনার টিম ভালো বলে কিছু নাই, টিম হাউ দ্য টিম ওয়ার্কস ওটা হচ্ছে আসল ব্যাপার। 2026 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচ ভিয়েতনামের সাথে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য সিলেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। 20 আগস্ট থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প চলছে তাদের। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সবশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপে অংশ নিতে তারা ঢাকায় এসেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রথমবার ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা। এর আগে 2012 সালে ডাচদের মাটিতে 2 ম্যাচে টি-20 সিরিজে অংশ নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির বড় অংশ এই সিরিজ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধ ধরেই ইসির রোডম্যাপ ঘোষণা, রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা সেপ্টেম্বরে। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, পিআরআই-এর অনুষ্ঠানে বক্তাদের মতামত। সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা, ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান। আবু সাঈদের বুক ছাড়াও মাথার পেছনে গুলির চিহ্ন ছিল, ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাঈদের বাবা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।